জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে দেখা দিয়েছে শীতলতা। ভারতের ক্ষমতাসীন বিজেপি এমনকি বিরোধী দল কংগ্রেস পার্টির রাজনীতিকরাও বাংলাদেশ নিয়ে একের পর এক কটূক্তি ও ক্ষোভ প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের সাথে তিক্ততা বাড়িয়ে চলেছেন। সব মিলিয়ে যেন এক অচলাবস্থার দিকে যাচ্ছিল দুই দেশের সম্পর্ক। অবশেষে সেই শীতলতার বরফ গলার সম্ভাবনা দেখা দিয়েছে। তিক্ততা ডিঙিয়ে প্রথমবারের মতো বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে হওয়া ওই বৈঠক গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। স্থানীয় সময় মধ্যাহ্নের পর শুরু হওয়া মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদির বৈঠক চলে আধা ঘণ্টারও বেশি সময় ধরে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে ভারত বিরোধী এক ধরনের ক্ষোভের জন্ম হয়েছে বাংলাদেশে। গণঅভ্যুত্থানে বিপুল প্রাণহানির সাথে সংশ্লিষ্টতা ও অন্যান্য অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে চায় বাংলাদেশ। এ প্রেক্ষাপটে ইউনুস মোদি বৈঠকে ভারতের কাছ থেকে বাংলাদেশ হাসিনাকে ফেরত চেয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। একই সাথে ভারতে বসে হাসিনা যেসব উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন সে বিষয়েও মোদির দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রধান উপদেষ্টা ভারতের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সকল ইস্যু আলোচনায় তুলেছেন উল্লেখ করে প্রেস সচিব জানান, সীমান্তে হত্যা বন্ধ, গঙ্গার পানি চুক্তির নবায়ন ও তিস্তা চুক্তির প্রসঙ্গেও নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছে। আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনা প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে, বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে, আমাদের দুই দেশের মধ্যে যে তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশের সাথে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেয়ার ইচ্ছা পোষণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত সবসময় যে কোনো দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার আলোকে সেই দেশের সাথে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী বলে জানান তিনি। গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারত সবসময়ই সমর্থন বজায় রাখবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এছাড়া ইউনুসের সাথে বৈঠকে মোদি বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী সহ সংখ্যালঘুদের যথাযথ নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানান। সংখ্যালঘুদের ওপর বিভিন্ন হামলা ও নির্যাতনের ঘটনায় যথাযথ তদন্তের আহ্বানও জানান তিনি। এদিকে বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন ও বেইজিং সফরে গিয়ে ভারতের 7 সিস্টার্স নিয়ে মোহাম্মদ ইউনুসের দেয়া বক্তব্যের প্রেক্ষাপটে দিল্লির ওপর এক ধরনের চাপ তৈরি হয়েছে। 7 সিস্টার্স নিয়ে ইউনুসের দেয়া ওই বক্তব্যের সমালোচনা করছেন ভারতীয় রাজনীতিকরা। সার্বিক প্রেক্ষাপটে বর্তমানে ভারতের প্রধান লক্ষ্য হওয়া উচিত বাংলাদেশের সঙ্গে একটি স্থিতিশীল সম্পর্ক নিশ্চিত করা। প্রথমবারের মতো ইউনুস মোদি বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন করে ঝালিয়ে নেয়ার সূচনা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। আবারও কূটনীতির চমক দেখালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে নানা দ্বিপাক্ষিক চুক্তি, চীনের মধ্যস্থতা ও আন্তর্জাতিক চাপে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ইস্যুতে কাজের কাজ কিছুই হয়নি। অথচ হঠাৎ করেই বদলে গেল দৃশ্যপট। মিয়ানমারের উপপ্রধানমন্ত্রীর মুখে প্রথমবারের মতো স্বীকৃতি এলো বাংলাদেশে আশ্রয় নেয়া 1,80,000 রোহিঙ্গা মিয়ানমারের নাগরিক। তাদের দেশে ফিরিয়ে নেয়ার উপযুক্ত মনে করা হচ্ছে। প্রশ্ন উঠেছে, এতদিন পর কি ঘটল যে মিয়ানমার হঠাৎ এই স্বীকৃতি দিল? সাবেক সরকার যেখানে বারংবার ব্যর্থ, সেখানে ডক্টর ইউনুস কিভাবে ঘটালেন এমন অগ্রগতি?
থাইল্যান্ডে গত ৪ মার্চ শুক্রবার বিমস্টেক শীর্ষ সম্মেলনের অবসরে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান শিউ। সেই মিটিংয়ে জান্তা সরকারের প্রতিনিধি রোহিঙ্গাদের একটি অংশের যাচাই শেষ হওয়ার তথ্য দিয়েছেন। ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে মিয়ানমারকে ৮ লাখ রোহিঙ্গার একটি তালিকা দিয়েছিল বাংলাদেশ। ওই তালিকার মধ্যে এই পর্যন্ত ১,৮০,০০০ রোহিঙ্গার ব্যাপারে শেষ হয়েছে যাচাই বাছাই। চলমান রয়েছে আরও ৭০,০০০-এর ভেরিফিকেশন। এদের বাইরে বাকি ৫,৫০,০০০-এর কার্যক্রমও দ্রুতগতি পাবে বলে আশ্বাস দিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের আলোচনার জেরে রোহিঙ্গাদের দেশে ফেরার পথ খুলছে এমন খবর ছড়াতেই আন্তর্জাতিক মহলে শুরু হয় নানামুখী গুঞ্জন। বিশ্লেষকরা বলছেন, জান্তা সরকারের রোহিঙ্গা স্বীকৃতির পেছনে কূটনৈতিক কৌশল, চাপ কিংবা চুক্তির চেয়ে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে ডক্টর ইউনূসের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও তার প্রভাবশালী যোগাযোগ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ২ বার প্রত্যাবাসন চুক্তি, চীনের মধ্যস্থতা, ত্রিপক্ষীয় বৈঠক ও জাতিসংঘের প্রস্তাব সব মিলিয়ে বাংলাদেশ আশাবাদী হয়েছে ঠিকই, কিন্তু বাস্তবে একজন রোহিঙ্গাও ফিরতে পারেনি রাখাইনে। মিয়ানমার বাংলাদেশের শীর্ষ পর্যায়ের বৈঠকের জেরে এক ঝটকায় প্রায় ২ লাখ রোহিঙ্গার নাগরিকত্ব নিশ্চিত হওয়া একটি ইতিবাচক ও গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন। অবশ্য এখনই কোনো উপসংহারে পৌঁছানো উচিত হবে না বলে মন্তব্য করেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ। বিবিসি বাংলায় প্রকাশিত মন্তব্যে তিনি জানান, রোহিঙ্গাদের মূল আবাসভূমি রাখাইন এখন কার্যত আরাকান আর্মির নিয়ন্ত্রণে। সেখানে জান্তা সরকারের বাস্তব নিয়ন্ত্রণ নেই, ফলে স্বীকৃতি পাওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রক্রিয়াটা সহজ হবে না। চীনে দায়িত্ব পালন করা এই কূটনীতিক মনে করেন, ১,৮০,০০০ রোহিঙ্গার আনুষ্ঠানিক স্বীকৃতি ভবিষ্যতে কাজ করবে প্রামাণ্য দলিল হিসাবে। ২০১৭ সালে চীনের মধ্যস্থতায় শুরু হয় রোহিঙ্গাদের ফেরত পাঠানোর আলোচনা। প্রথম ব্যাচ পাঠানোর কথা ছিল ২০১৮ সালের নভেম্বরে। ২০১৯ সালেও নেওয়া হয় নতুন উদ্যোগ, কিন্তু নাগরিকত্বের নিশ্চয়তা না থাকায় ফেরত যেতে চায়নি রোহিঙ্গারা। ২০২১ সালে মিয়ানমারে শুরু হয় সামরিক অভ্যুত্থান, ক্ষমতায় আসে জান্তা সরকার। আরও অস্থিতিশীল হয়ে ওঠে রাখাইনের পরিস্থিতি। এর জেরে ২০২৩ সালের শেষ ভাগে নতুন করে রোহিঙ্গা ঢল নামে বাংলাদেশে। রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানো এখনও বহু দূরের বিষয় হলেও আশা দেখাচ্ছেন ডক্টর ইউনূস। স্বীকৃতি পাওয়া ১,৮০,০০০ রোহিঙ্গা আদৌ ঘরে ফিরতে পারে কিনা সেদিকে থাকবে আন্তর্জাতিক মহলের দৃষ্টি। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। বিশ্বের প্রায় ৭০টি দেশের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ ও চীনের পাল্টা আঘাতের ঘটনায় টালমাটাল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। দেশটিতে করোনার মহামারীর পর গত ২ দিনে রেকর্ড দরপতন হয়েছে। মার্কিন স্টক মার্কেট নাসডাক সূচকের এই বড় পতনকে গত কয়েক দশকের মধ্যে বৈশ্বিক অর্থনীতির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা বলে দাবি করছেন বিশ্লেষকরা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, গত ২ দিনে মার্কিন শেয়ার বাজার ওয়াল স্ট্রিট থেকে ৫ ট্রিলিয়ন বা ৫ লাখ কোটি ডলার উধাও হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৮ ট্রিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মার্কিন শেয়ার বাজারের এ পতন ২০২০ সালের কোভিড মহামারী পরবর্তী সময়ের চেয়েও বড় আকারের পতন। ট্রাম্প শুল্ক আরোপ করার ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে চীন ঘোষণা দেয় তারা যুক্তরাষ্ট্রের সব পণ্যের ওপর অতিরিক্ত ৩৪% শুল্ক বসাবে। চীনের ঘোষণার পর গত শুক্রবার টানা দ্বিতীয় দিনের মতো ওয়াল স্ট্রিটে ব্যাপক দরপতন হয়। এর ফলে বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হয়ে ওঠার আশঙ্কা বাড়ছে। এদিকে বাজারের এই চরম চাপের সময়ও গোলফ খেলাতেই মগ্ন আছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে ট্রাম্প আশাবাদী বার্তা দিলেও তাতে সন্তুষ্ট হতে পারছেন না মার্কিনীরা। ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠছে গোটা যুক্তরাষ্ট্র। দেশটির ৫০টি অঙ্গরাজ্যে প্রায় ১,২০০ বিক্ষোভ সমাবেশ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিক্ষোভকারীরা।
ব্লুমবার্গের সম্পদ সূচক অনুসারে শুল্ক আরোপের পর বিশ্বের শীর্ষ 500 ধনী একদিনে মোট 20,800 কোটি ডলারের সম্পদ খুইয়েছেন। সবচেয়ে বেশি সম্পদ হারিয়েছেন মার্কিন ধনকুবেররা। মেটার শেয়ারের দাম 9% কমে গেছে। ফলে প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ 1,790 কোটি ডলার খুইয়েছেন, যা তার মোট সম্পদের 9%। অ্যামাজনের শেয়ারের দামও 9% পড়ে গেছে। এই কোম্পানির প্রতিষ্ঠাতা জেফ বেজস ব্যক্তিগত মোট সম্পদ থেকে 1,590 কোটি ডলার খুইয়েছেন। মার্কিন অর্থনৈতিক সংস্থা জেপি মর্গানের প্রধান অর্থনীতিবিদ মাইকেল ফেরোলি জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণেই এই সমস্যার সম্মুখীন হতে চলছে মার্কিন অর্থনীতি। চলতি বছরের শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মোট জিডিপি সংকুচিত হতে পারে। সেই সাথে দেশটিতে বেকারত্ব বৃদ্ধির পূর্বাভাসও দিয়েছেন ফেরোলি। তবে যুক্তরাষ্ট্রে যদি মন্দা হয়, সেক্ষেত্রে তার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতেও। সারা বিশ্বে 60% মন্দার আশঙ্কা করছে সংস্থাটি। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই কৌশল বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি করছে, যার প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো পদক্ষেপ নেবেন আর সমালোচনা হবে না, তালগোল পাকাবে না, তা তো হবার নয়। বরং গত মেয়াদের তুলনায় এবার ক্ষমতায় আসার শুরু থেকেই একের পর এক অঘটনের ঢাক বাজিয়ে চলেছেন। গত 2 এপ্রিল বাংলাদেশ সহ 70টির বেশি দেশে বাড়তি শুল্ক আরোপের মাধ্যমে তিনি একতরফা বাণিজ্য যুদ্ধ ঘোষণার পরপরই চরম নেতিবাচক প্রভাব পড়ে বৈশ্বিক অর্থনীতির চাকায়। পড়তির রেকর্ড গড়ে পুঁজিবাজারের অতলমুখী যাত্রা থামার লক্ষণ নেই। মাথায় হাত পড়েছে বিনিয়োগকারীদের, সব হারিয়ে কারো আবার পথে বসার জোগাড়। ধারণা করা হচ্ছিল 7 এপ্রিল এশিয়া আর অন্য শেয়ার বাজার খুললে ধস নামবে, এবং বাস্তবে এটি ঘটেছে। বিনিয়োগকারীদের ধারণা, বাণিজ্য যুদ্ধে কেউ জিতবে না, বরং এটি বিশ্বব্যাপী জিডিপি প্রবৃদ্ধি ধীরগতি করে দেবে। যখন বড় পরিসরে অর্থনৈতিক মন্দার আশঙ্কা থাকে, তখন এটি বিশ্বের সমস্ত অর্থনীতির উপর ঢেউর মতো প্রভাব ফেলে। শেয়ার বাজারের বেহাল দশা দেখে এমন আশঙ্কাই জানিয়েছেন ভারতের এই বিশ্লেষক। সোমবার দিনের শুরুতেই 4,000 পয়েন্ট পড়েছে বম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসইতে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নিফটির সূচকও 1,000 পয়েন্ট পড়েছে, যা গত 10 মাসের মধ্যে ভারতের শেয়ার বাজারের সর্বনিম্ন পতন। পরিস্থিতি এতটাই নাজুক যে মাত্র 10 সেকেন্ডে ভারতের পুঁজিবাজার থেকে হাওয়ায় মিলিয়ে যায় 20 লাখ কোটি রুপি। লেনদেনের শুরুতে বেঞ্চমার্ক শেয়ার ইন্ডেক্স 5% পড়ে গেলে লেনদেন বন্ধ করে দেয় পাকিস্তানের করাচি স্টক এক্সচেঞ্জ। 45 মিনিট বিরতির পর আবার শুরু হয় লেনদেন। সোমবার লেনদেনের শুরুতে জাপানের পুঁজিবাজার নিক্কি 225 ইন্ডেক্স পড়েছে 2,600 পয়েন্টের বেশি। হংকংয়ের হ্যাংসেং সূচকের পতন হয়েছে 9.8%। এইচএসবিসি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের শেয়ারেও ধস নেমেছে। অথচ যার কারণে বিশ্ব অর্থনীতিতে ভূমিকম্প শুরু হয়েছে, বৈশ্বিক মন্দা চোখ রাঙাচ্ছে, তিনি আছেন ভাবলেশীন মেজাজে। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এত কিছুর পরও স্বীয় সিদ্ধান্ত থেকে পিছু হটবেন না। বাজারে কি হচ্ছে তা বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, যুক্তরাষ্ট্র আরো শক্তিশালী হবে। পরিশেষে এটি এমন একটি দেশ হবে যার সাথে অন্য কারো তুলনা চলবে না। এটি হবে অর্থনৈতিকভাবে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ। ট্রাম্প বলেছেন, আমদানি রপ্তানির সম্পর্ক আছে এমন দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের লক্ষ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি থাকার কারণেই এই পদক্ষেপ। এতে শুল্ক আরোপের করাতে নিচে পড়া দেশগুলোর সাথে বাণিজ্য ঘাটতি কমবে বলে মনে করছেন তিনি। শুল্ক আরোপের করাঘাত 9 এপ্রিল থেকে কার্যকরের কথা থাকলেও আগে ভাগে বৈশ্বিক অর্থনীতিতে প্রায় সুনামি শুরু হওয়ায় জোরদার কূটনৈতিক তৎপরতায় নেমেছেন বাড়তি শুল্ক আরোপের তালিকাভুক্ত দেশগুলো। ফিলিস্তিনে যুদ্ধাপরাধের পরোয়ানা মাথায় নিয়ে ওয়াশিংটন ডিসিতে ছুটে গেছেন যুক্তরাষ্ট্রের পরম মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 50টিরও বেশি দেশ যোগাযোগ করেছে ট্রাম্প প্রশাসনের সাথে। জনগণকে আশ্বস্ত করে আতঙ্ক কাটানোর চেষ্টায়ও নেমেছেন কোনো রাষ্ট্রপ্রধান। জাপানের ওপর আরোপিত শুল্ক কমানোর জন্য আমাদের জোরালোভাবে ট্রাম্পের কাছে অনুরোধ জানাতে হবে, তবে ফলাফল রাতারাতি আসবে না। তাই সরকারকে অবশ্যই অভ্যন্তরীণ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলার সম্ভব সব কৌশল
গ্রহণ করতে হবে। ট্রাম্পের বেপরোয়া পদক্ষেপে বৈশ্বিক অর্থনীতিতে তোলপাড় ফেলে দেয়ায় ধাক্কা লেগেছে তেল আর স্বর্ণের বাজারে। 7 এপ্রিল দুপুর নাগাদ স্বর্ণের দাম 0.2% কমে আউন্স প্রতি বিক্রি হয় $3029। ভাটার টান লেগেছে তেলের দামেও। ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুডের দাম পড়েছে প্রায় 3% বা $63.73 মার্কিন ডলার। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আতঙ্ক বাজারকে গ্রাস করে রাখলে তেলের দামে আরও পতনের পূর্বাভাস দিয়েছেন বাজার বিশ্লেষকরা। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। একদিকে বোমার আঘাতে ফিলিস্তিনের মানুষের দেহ আকাশ পর্যন্ত উঠে যাচ্ছে, অন্যদিকে উৎসবের আলোয় আলোকিত কাতারের আকাশ। অথচ মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর কথা ছিল এই দেশটির। খাবারের অভাবে গাজার ছোট্ট শিশুরা যেখানে আর্তনাদ করছে, সেখানে প্রায় 80,000 কোটি টাকা খরচ করে বিমান থেকে রঙিন ধোঁয়া আর আতশবাজি প্রদর্শন করেছে কাতার। গত 3 এপ্রিল থেকে কাতারের লুসাইল শহরে শুরু হওয়া এই উৎসবে 16টি বিমানের অ্যাক্রোবেটিক শো, আতশবাজি ও রাতের আকাশে প্রায় 3000 ড্রোনের সাহায্যে বিভিন্ন আলোর খেলা দেখানো হয়। ঈদ উল ফিতরের বন্ধের মধ্যে শহরের বাসিন্দাদের চিত্তরঞ্জনের জন্য আয়োজন করা হয় এই অনুষ্ঠান। এদিকে ঈদের দিন থেকেই গাজায় নতুন উদ্যমে আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। যেদিন কাতারে চলছে আলোর উৎসব, ঠিক সেই দিনই বিশ্ববাসী দেখল ইসরায়েলের বোমার আঘাতে আকাশ পর্যন্ত উঠে গেছে গাজার নিরীহ বাসিন্দাদের শরীর। শুধুমাত্র ঈদের সপ্তাহে গাজায় 2000-এর বেশি মানুষকে হত্যা করা হয়, আর 7 অক্টোবর থেকে মোট মৃতের সংখ্যা 50,000 ছাড়িয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার তথ্য মতে নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন আরও 2,80,000 মানুষ। এদিকে 7 এপ্রিল হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প আবারও ফিলিস্তিনিদের সরিয়ে গাজা খালি করার কথা বলেছেন। মুসলিম বিশ্বের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ স্থান ফিলিস্তিন, অথচ এই ভূমি রক্ষায় দৃশ্যমান কোনো পদক্ষেপই নেয়নি কোনো আরব দেশ। সৌদি আরব, কাতার বা আরব আমিরাত কেউই এগিয়ে আসেনি ফিলিস্তিনের পক্ষে। কি কারণ থাকতে পারে এর পেছনে? কাতারের সবচেয়ে বেশি বৈদেশিক বিনিয়োগ আসে যুক্তরাষ্ট্র থেকে। 2023-এ হওয়া ইউএস কাতার বিজনেস কাউন্সিলের প্রতিবেদন মতে শুধুমাত্র 2021 অর্থ বছরে আমেরিকা কাতারে $245 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে, আর সর্বমোট বিনিয়োগের পরিমাণ $110 বিলিয়ন মার্কিন ডলার। প্রতিবেদনটি 2023 সালের, অর্থাৎ এই 2 বছরে বিনিয়োগ বেড়েছে আরও বেশি। সুতরাং কাতার তার বন্ধু রাষ্ট্রের বিপক্ষে গিয়ে ফিলিস্তিনকে সমর্থন করবে এমন ভাবাটা হয়তো বিলাসিতা। দুই দেশের মধ্যে যে শুধু অর্থনৈতিক সম্পর্ক রয়েছে তা না, কাতার ও যুক্তরাষ্ট্রে রয়েছে সামরিক চুক্তি, কূটনৈতিক চুক্তি, শিক্ষা চুক্তি ও জ্বালানি চুক্তি। তাই ফিলিস্তিনের পক্ষে কাতারের অবস্থান নেবে এমন ভাবাটা হয়তো ঠিক হবে না। শুধু কাতার না, মধ্যপ্রাচ্যের আরও 2 বড় দেশ সৌদি আরব ও আরব আমিরাতের সাথেও বহু চুক্তি রয়েছে যুক্তরাষ্ট্রে। সৌদি আরবে আমেরিকার শুধু অর্থনৈতিক না, রয়েছে সাংস্কৃতিক প্রভাবও। সম্প্রতি সৌদিতে খুলেছে মদের বার, সিনেমা হল ও হালাল নাইট ক্লাব। একই অবস্থা আরব আমিরাতেও। সেখানে তো নিয়মিত পশ্চিমা হ্যালোইন উৎসবও পালিত হয়। তাই কেন মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো দাঁড়াচ্ছে না ফিলিস্তিনের পক্ষে, তা হয়তো পরিষ্কার। একদিকে আগুনে পুড়ছে ফিলিস্তিনের নিরীহ নারী ও শিশুরা, অন্যদিকে আরব বিশ্বের আচরণ খুবই দুঃখজনক। তারা যে শুধু না দেখার ভান করে আছে তা না, বরং গোটা মধ্যপ্রাচ্য মেতেছে নানান আমোদ ফুর্তিতে। সামাজিক মাধ্যম সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমদের এখন একটাই প্রশ্ন, কবে চোখ খুলবে আরব নেতারা? নিজেদের টাকার বিছানা ছেড়ে কবে তারা দাঁড়াবে মজলুম ফিলিস্তিনিদের পাশে? ইমরান মাহমুদ, বাংলা ভিশন। তিনি ঘুরে বেড়াচ্ছেন মিশরের রাস্তায়, হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন মিশরীয়দের। মিশরের প্রেসিডেন্টকে সাথে নিয়ে ভ্রমণ করছেন সাধারণ এক বাজারে। না, তিনি কোনো আরব নেতা নন, তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফিলিস্তিনের গাজা উপত্যকার দখল নিয়ে যখন বৈঠক করছিলেন ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু, গাজার নিয়ন্ত্রণ নিয়ে যখন তারা সাজাচ্ছিলেন নতুন পরিকল্পনা, ঠিক একই সময় সবাইকে অবাক করে মিশরে উপস্থিত ম্যাক্রো। গাজাবাসীদের পক্ষে অবস্থান নিয়ে ম্যাক্রো সরাসরি জানিয়ে দিলেন ট্রাম্প ও নেতানিয়াহুর পরিকল্পনার সাথে তিনি একমত নন।
গাজা সংকটে শান্তির পথ খুঁজতে কূটনীতির দরজায় কড়া নাড়ছে বিশ্ব। এরই ধারাবাহিকতায় মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির আমন্ত্রণে কায়রোতে আসেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ম্যাক্রো মিশরে পৌঁছানোর পর তাকে উল্লাসের সাথে বরণ করে নেয় মিশরের জনগণ। রাস্তার দুই ধারে উপস্থিত জনতার উচ্ছ্বাসই বলে দেয় মিশরে কতটা জনপ্রিয় তিনি। এরপর এক বৈঠকে উপস্থিত হন তিন নেতা। ওই বৈঠক থেকে ইসরায়েলি বর্বরতার বন্ধে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের আহ্বান জানান তারা। তিন দেশের এই শীর্ষ বৈঠকের নেতৃত্ব দেন মিশরের প্রেসিডেন্ট আল সিসি। ফিলিস্তিনিদের রক্ষা করতে অবিলম্বে জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করার বিষয়ে জোর দেন তারা। বৈঠক শেষে মিশরে অবস্থিত রেড ক্রিসেন্ট ওয়্যারহাউস ভ্রমণ করেন ইমানুয়েল ম্যাক্রো। সেখানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় নিপীড়িত গাজাবাসীর পক্ষ নিয়ে আবেগঘন বার্তা দেন ম্যাক্রো। গাজায় দ্রুত মানবিক সহায়তা পৌঁছানোর ব্যাপারেও জোর দেন তিনি। গাজায় প্রায় ২০ লাখ মানুষকে একটি ফাঁদে ফেলা হয়েছে। হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে। ছোট্ট শিশুরা তাদের পরিবার হারাচ্ছে। আমি জানি না এই শিশুরা কিভাবে বেড়ে উঠবে। তাদের জোর করে তাড়িয়ে দেয়া হচ্ছে, কিন্তু তবুও তারা গাজাতেই ফিরে আসতে চায়, কারণ গাজাতে থাকার জন্যই তারা জীবনের সবকিছু হারিয়েছে। গাজা কোনো রিয়েল এস্টেট প্রজেক্ট নয়। আমরা গাজা উপত্যকা বা পশ্চিম তীর দখলের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। যৌথ সংবাদ সম্মেলনেও ম্যাক্রো গাজা থেকে ফিলিস্তিনিদের জোর করে উচ্ছেদ না করার আহ্বান জানান। দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নে সৌদি আরবের সঙ্গে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার কথাও জানান তিনি। ফরাসি প্রেসিডেন্ট তার ৪৮ ঘণ্টার এই সফরে কায়রোর একটি নৈশভোজেও অংশ নেন। গাজার পক্ষে ম্যাক্রোর এমন শক্ত অবস্থান এবারই প্রথম নয়। গত ফেব্রুয়ারিতে যখন ট্রাম্প গাজা দখল করে সেখানে বিলাসবহুল নগরী তৈরি করার পরিকল্পনা করেন, তখন সেটির তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছিলেন ম্যাক্রো। ট্রাম্পকে ফিলিস্তিনবাসীর প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়ে ম্যাক্রো বলেছিলেন, আপনি ২০ লাখ মানুষকে সরে যেতে বলতে পারেন না। এর আগেও একাধিকবার ইসরায়েলের বিরুদ্ধে কড়া ভাষায় বিবৃতি দিয়েছে ফ্রান্স। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। Condamnons la reprise des frappes israéliennes à Gaza, qui constitue un recul. ফিলিস্তিন প্রশ্নে আমূল বদলে যাচ্ছে ফ্রান্সের আগের অবস্থান। শিগগিরই একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছে তারা, আর তাতে দিশাহারা অবস্থায় পড়েছে দখলদার ইসরায়েল। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, খুব বেশি দূরে নয়, চলতি বছরের মাঝামাঝি ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চায় তার দেশ। বুধবার ফরাসি টেলিভিশন ফ্রান্স 5কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি। গাজা যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে তার এই ঘোষণায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। সাক্ষাৎকারে ম্যাক্রো জানান, ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ ব্যাপারে জুন মাসে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হবে। সে সময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে এগিয়ে নিতে সৌদি আরবের সাথে যৌথভাবে জাতিসংঘে একটি সম্মেলনের নেতৃত্ব দেবে তার দেশ। ওই সম্মেলনেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া হতে পারে। এ প্রসঙ্গে ম্যাক্রো বলেন, আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি অবশ্যই এগিয়ে নিতে হবে, আর আগামী মাসগুলোতে সেটিই করতে যাচ্ছে ফ্রান্স। এখন পরিস্থিতি এমন এক পর্যায়ে এসেছে যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি ন্যায্য। একই সাথে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলো ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে এই আশাবাদও জানান ফরাসি প্রেসিডেন্ট। ইরানের মতো কেউ কেউ ইসরায়েলের অস্তিত্ব মুছে দিতে চায়, এর সমালোচনা করেন তিনি। তার মতে, মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে আন্তর্জাতিক মহলকে একযোগে কাজ করতে হবে। এদিকে ফরাসি প্রেসিডেন্টের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণায় তীব্র ক্ষোভ জানিয়েছে ইসরায়েল। তাদের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বলেছেন, এই ঘোষণা সন্ত্রাসবাদের জন্য এক পুরস্কার। ফিলিস্তিনকে একটি কল্পিত রাষ্ট্র অভিহিত করে তিনি বলেন, তাদের স্বীকৃতি দেয়া হবে একতরফা একটি পদক্ষেপ। এটি হামাস ও সন্ত্রাসীদেরই উজ্জীবিত করবে। এ ধরনের পদক্ষেপের মাধ্যমে এই অঞ্চলে শান্তি, সুরক্ষা বা স্থিতিশীলতা কাছে না এসে আরও দূরে সরে যাবে বলে সতর্ক করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে গাজা যুদ্ধের মাঝে ২০২৪ সালের মে মাসে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে।
এসব দেশ ছাড়াও গত বছর ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয় আর্মেনিয়া, স্লোভেনিয়া, বাহামা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, জ্যামাইকা ও বার্বাডোস। জাতিসংঘের ১৯৩টি দেশের মধ্যে এখন পর্যন্ত ১৪৬টি দেশ ফিলিস্তিনকে সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এরই মাঝে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ফ্রান্সের পক্ষ থেকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঐতিহাসিক ঘোষণা বিশেষ গুরুত্ব বহন করছে। এর আগে নিরাপত্তা পরিষদের অন্য ৪ সদস্যের মধ্যে রাশিয়া ও চীন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এখন পর্যন্ত এ স্বীকৃতি দেয়নি। হিজল জোবায়ের, বাংলাভিশন।